ভাবুন তো, হঠাৎ করে আপনি ফিরে গেলেন ছোটবেলার সেই জায়গায় যেখানে লুকিয়ে আছে আপনার শৈশবের হাজারো স্মৃতি, আর সেখানে হয়তো আছে সেই মানুষটিও যাকে আপনি আজও ভুলতে পারেননি। কি করবেন তখন? আবার কি চাইবেন তার দেখা পেতে? যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, আপনি কি ভেবেছেন তাকে কি বলবেন? চলুন আজ আমরা ফিরে যাই সেই শৈশবে, যেটা এখনো লুকিয়ে আছে কারো অন্তরে। এখন গল্পের আজকের নিবেদন সব্যসাচীর কলমে মিষ্টি মন কেমন করা এক প্রেমের গল্প, বেলি ফুলের মালা। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে বরষা, অরিজিৎ, অন্তরা, পিয়ালি, প্রদীপ্তা, অনুপম ভট্টাচার্য, সৈকত এবং সুমন। স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, বেলি ফুলের মালা। বদলির অর্ডারটা পেয়েই গোছগাছ শুরু করে দিলাম। তবে এবারে আর গিন্নিকে নিয়ে যাবার প্রশ্ন নেই। নতুন অফিস এমন কিছু দূরে নয়, সপ্তাহান্তে বেশ আসা যাওয়া করা যাবে। তাছাড়া ছেলেমেয়েরাও বড় হচ্ছে, ওদের এমন হুটহাট করে স্কুল চেঞ্জ করলে বড্ড মুশকিল হয়ে যায়, আর সেই জন্য আমার স্ত্রীকেও থেকে যেতে হবে। তাই এবারে একাই যাবার ঠিক করেছি। বেরোনোর সময় যথারীতি স্ত্রীর চোখ ছলছল। যত ঝগড়াই হোক আমাদের মধ্যে, আমি না থাকলে ওর এক মুহূর্ত চলে না। আমার অভাবটা যে ত্রয়ী প্রতি মুহূর্তে অনুভব করে, সেটা আমি বেশ বুঝতে পারি। ত্রয়ী, বদলি তো আমার জীবনে নতুন নয় রে বাবা। তাহলে এরকম যদি চুপ করে যাও ভালো লাগে বলো তো? আর ছেলে মেয়ে দুটোকে তো তোমার ভরসাতেই রেখে যাচ্ছি নাকি? তুমি যদি এতটা মন খারাপ করো তাহলে চলে? হ্যাঁ? এই কথা বলতেই ত্রয়ী একটু কপট রাগ দেখালো। হ্যাঁ, আমি তো এখানে সব দায়িত্ব নেবার জন্যই আছি, আর উনি ঘুরে ঘুরে বেড়াবেন। ভালোই তো মজা করবে বলো। দেখো কাণ্ড, যাচ্ছি তো কাজে, মজার হলো কোথায়? হ্যাঁ, কি যে বলো না তুমি। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। মজা তো হবেই, কেউ তো পেছনে খিটখিট করার জন্য থাকবে না। যা মনে হবে তাই করবে, ভালোই তো। বুঝলাম ত্রয়ী একাকিত্বকে এখনো বেশ ভয় পায়। আমি আর কিছু না বলে ওর দিকে ফিরে একবার তাকালাম। মাথা নিচু করে শাড়ির খুঁট দিয়ে চোখের জল আড়াল করার যতই চেষ্টা করুক না কেন, আমার চোখকে কি এত সহজে ফাঁকি দিতে পারে? ওর চিবুকের কাছে হাতটা দিয়ে মুখটা তুলতে যেতেই হাতটা ভিজে ভিজে ঠেকল। গাল গড়িয়ে নেমে আসছে জলের ধারা। এ কি? আরে কাঁদছো কেন? আরে বাচ্চারা কি ভাববে বলো তো? তাদের মা যদি এরকম করে তারা তো ঘাবড়ে যাবে নাকি? ত্রয়ী কোনো মতে চোখটা মুছে নিয়ে ঘুরে দাঁড়ায়। ও কিছু না, চোখে কি যেন একটা পড়ল। বলছি, কবে আসবে? আসবো রে বাবা, আসবো আসবো। আমি কি বিদেশ ভিবুই যাচ্ছি নাকি? কলকাতা থেকে তো এই কয়েক ঘন্টা রাস্তা মাত্র। সপ্তাহান্তে ঠিকই আসবো, তুমি চিন্তা করো না তো। ওষুধগুলো খাবে দয়া করে, একটা কথাও তো মনে থাকে না। হ্যাঁ রে বাবা, খাবো খাবো। আচ্ছা চলো, এবার আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। বলেই বেরিয়ে পড়লাম। অনেকটা দেরি হয়ে গেল। ট্যাক্সি না পেলে ট্রেনটা না মিস হয়ে যায়। ত্রয়ী ছেলে মেয়ে দুটোকে নিয়ে সদর দরজা অব্দি এগিয়ে এলো। আমি হাত নাড়তেই লক্ষ্য করলাম ও আবারও একবার চোখ মুছল। বড্ড আবেগপ্রবণ হয়ে পড়েছে। অথচ এর আগে যে বদলি হইনি তা নয়, এবারে ও যেন একটু বেশি চিন্তিত। বয়স হচ্ছে, নির্ভরশীলতাও যে বাড়ছে দুতরফেই, তা বেশ টের পাচ্ছিলাম। যা হোক, অত ভাবলে চলবে না। আমাদের কাজের দস্তুরটাই তো এমন, কি আর করা যাবে। ওদের বিদায় জানিয়ে যখন বড় রাস্তায় এসে পড়লাম, ততক্ষণে অনেকটাই বেলা হয়ে গেছে। কোনো মতে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়লাম। হাতে আর বেশি সময় নেই, হাওড়া স্টেশন পৌঁছতে হবে। ট্যাক্সিতে একটা বেশ পুরনো দিনের গান লাগিয়ে বেশ আয়েশ করে চালাচ্ছিল ড্রাইভার।
পুরনো হলুদ ট্যাক্সি না, নতুন গাড়ি। এখনো টেপ রেকর্ডারটা আস্ত আছে দেখছি। আস্তে আস্তে গান বাজছে। ঝিম ধরা গানের তালে ভুলেই গিয়েছিলাম যে হাতে সময় বেশি নেই। ড্রাইভারকে তালা লাগাতেই একটা শর্টকাট নিল। তিলোত্তমাকে পিছনে ফেলে ক্রমশ এগিয়ে চললাম আমি। কলকাতা থেকে দুবরাজপুর খুব বেশি দূরে নয়, ঘন্টা 6 রাস্তা। ওখানেই আমার নতুন অফিস। হাওড়া থেকে দুবরাজপুর অবধি সরাসরি ট্রেন খুব বেশি নেই, হাতে গোনা কয়েকটি মাত্র। বাকি সবই মাঝপথে অন্য একটা স্টেশনে নেমে ট্রেন বদল করে আবার যেতে হয়। অবশ্য আমি ঠিক করেই রেখেছিলাম, রামপুরহাটে নেমে অরূপ মানে আমার স্কুল জীবনের এক প্রিয় বন্ধুর বাড়ি হয়ে তারপর দুবরাজপুর যাব। অন্যান্য বন্ধুদের সাথে তেমন যোগাযোগ না থাকলেও অরূপের সাথে আমার যোগাযোগটা চিরকালই ছিল। ও বহুবার ওর বাড়িতে আমায় নিমন্ত্রণ করেছে, কিন্তু সময়াভাবেই হোক বা দূরে বাড়ির দোহাই দেখিয়ে আমার আর যাওয়া হয়ে ওঠেনি। কাজেই এবারে যখন সুযোগ এসেছে না গেলেই নয়, তাই হাওড়া থেকে দুপুর 1:45 ইন্টারসিটি এক্সপ্রেসে উঠে পড়লাম। অরূপকে একটা ফোন করে বলে দিতেই ও তো মহা খুশি। বলে সেই কোন কালে একবার কলেজ থেকে ওদের ওখানে ক্যাম্প হয়েছিল, সম্ভবত এক্সকারশন ছিল, সেই আমার বীরভূম যাওয়া। ওদের গ্রামের বাড়িতেও তখন সম্ভবত একবার গিয়েছিলাম, কিন্তু সে কি আর আজকের কথা। কলেজ ছেড়েছি আজ প্রায় বছর 25 কাছাকাছি হবে। এতদিন পর দেখা হবে মনে করেই মনটা অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠেছিল। আর ও যে কতটা উত্তেজিত তা ফোনে কথা বলতে বলতেই বুঝতে পারলাম। আগের কথাও এমন ভাবে বলতে শুরু করলো যেন মনে হলো আবার সেই ছোটবেলায় ফিরে গেছে। এই তোর মনে পড়ে? আরে সেই যে ক্যাম্পে এসে কত মজা করেছিলাম বলতো। হ্যাঁ বাবা যায়, এতগুলো দিন কেমন একটা হুশ করে কেটে গেল। আরে সে তো বটেই, কম দিন তো আর হলো না। হ্যাঁ, সেসব এখন সুখময় স্মৃতি ছাড়া তো আর কিছুই নয় ভাই। এই এই তোর সেই ভয় দেখানোর কেসটা মনে আছে? হ্যাঁ ওরে বাবা, মনে থাকবে না আবার? তোর বাড়িতে জানে সেসব কথা? হ্যাঁ বলেছি বোধহয়, অত খেয়াল নেই। আচ্ছা দাঁড়া দাঁড়া, তোর ওখানে গিয়ে সব গপ্প হবে কোন। হ্যাঁ সেই ভালো সেই ভালো, বরঞ্চ কিছু গল্প জমিয়ে রাখতে হবে, নইলে তো স্টক শেষ হয়ে যাবে। যা বলেছিস, অবশ্য যা স্টক অত সহজে কি আর শেষ হবে? হ্যাঁ সত্যি তাই। তুই তুই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা তোর সইছে না, অনেকদিন পর একেবারে জমিয়ে রাখতে হবে। ফোনের কথাগুলো শুনতে শুনতে বড্ড নস্টালজিক হয়ে পড়ছিলাম। সেসবই ভাবতে ভাবতে বিভোর হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে খেয়ালই নেই। এমনিতেই জানলার ধারে সিট, ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, ঘুমের আর দোষ কি। জানলার ধারে বসলে অদ্ভুত একটা অনুভূতি হয়, জানি না অন্যদের সাথে হয় কিনা। আমি অন্তত দেখেছি ট্রেনে বা বাসে যখন জানলা দিয়ে বাইরের দিকে তাকাই আর গাছপালা ঘরবাড়িগুলো হুসহুস করে পিছনে সরে যায়, কত পুরনো স্মৃতি এসে মনের মধ্যে ভিড় করে। আজও কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। এখানে প্রথম আসার কথা, সেই একসাথে সবাই মিলে ক্যাম্পে থাকা, কয়েকদিন হৈ হৈ করে কাটানো, আর একটা কারণ অবশ্য আমার অবচেতনে বারবার ধাক্কা মারছিল। সে কি আমি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছিলাম, নাকি সব ভেবেও ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছিলাম? কিন্তু পারছিলাম কি? হঠাৎই স্মৃতির গভীরে দীর্ঘদিন তালাচাবি দিয়ে রাখা একটা ছবি হুট করেই যেন বেরিয়ে এলো। একটা নাম বারবার আমার মনের মধ্যে ভেসে আসছে। ওর জন্যই কি আমি আবারও এখানে এলাম? না না, এসব ভাবা তো উচিত না। এতদিন পর এইভাবে কেন ওর কথা মনে পড়ছে? হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো মোবাইলে। ভাবনায় ছেদ পড়ল। দেখলাম ত্রয়ী লিখছে, পৌঁছে অবশ্যই ফোন করো, আর দুপুরে খাবার আগে ওষুধটা খেতে ভুলো না। দোটানায় বিদ্ধ হয়ে সাংঘাতিক একটা অপরাধ বোধ আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরল। তবু মনে হলো ভাবনাতেই তো সীমাবদ্ধ সবটা, একটু ভাবলে ক্ষতি কি? আমি তো ত্রয়ীকে ছেড়ে যাচ্ছি না। ছেলেবেলায় এক তীব্র আবেগ আজ বিস্ফোরিত হতে চাইছে। আমি চাইলেই নিবারণ করতে পারতাম ভাবনার এই দুর্দমনীয় বহিঃপ্রকাশকে, কিন্তু করলাম না। বলা ভালো
করতে পারলাম না। ত্রয়ীকে শুধু একটা ছোট্ট উত্তর দিলাম, পৌঁছে ঠিক জানাবো। তারপরেই বাইরের দিকে তাকালাম। হু হু করে সবকিছু পিছনে সরে যাচ্ছে। সেই সাথে আমার মনও 25টা বসন্ত পিছনে ফিরে যাচ্ছে। সেই কোপাই নদীর ধার, এক পরন্ত বিকেলবেলা, আর সপরি। এখানেই তো ওর সাথে প্রথম দেখা। বেশ মনে আছে, প্রথম যেদিন ও আমাকে দেখল, খোয়াইয়ের ধারে আমি দাঁড়িয়ে আছি একা। হঠাৎ সে বলে উঠল, কি গো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো যে বড়? বলি যাবে না দাঁড়িয়ে থাকবে এই বসন্তেবেলা? কি মিষ্টি গলার স্বর! শুনে মনে হলো কোথাও যেন রিন রিন করে সেতার বেজে উঠল। আমার কিশোর মনে অদ্ভুত এক দোলাচল হচ্ছিল সেদিন। আমি অবশ্য ছোট থেকেই তেমন সপ্রতিভ ছিলাম না। মেয়েটি কথা বললেও আমার মুখে রাগ কাটল না। সে আবার জিজ্ঞেস করল, আচ্ছা কোথায় যাবে বলো তো? না মানে এখানে এরকম এ সময় কেউ তো আসে না। না মানে আমি ইতস্তত করছি দেখে আবার বলল, কি মানে মানে করছো? হারিয়ে গেছো তো বলো, পথ দেখিয়ে দিচ্ছি। না না, আমি ঠিক যেতে পারবো। তো যাও, সাঁঝের বেলা এরকম এ জায়গায় থেকো না কো। তুমি এখানে কি করছো? আমি তো এখানেই থাকি। তুমি বরং যাও এবার, নইলে রাস্তা হারাবে আবার। হ্যাঁ যাই। মানে আচ্ছা, মানে তোমার নামটা তো জানা হলো না। কেন গো? বলি নাম জেনে কি হবে? ভারী মেজাজ তো, নাম জিজ্ঞেস করতে এমন ঝাঁঝিয়ে উত্তর দিচ্ছে। আমি বললাম, কেন, নাম বলতে নেই বুঝি? না গো, তোমায় চিনিও না জানিও না, তাই নামও বলবো না। বলেই সে দ্রুত অন্তর্হিত হয়ে গেল। আমি সেদিকে চেয়েই রইলাম হাঁ করে। কেন জানি না, ওকে দেখেই একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছিল আমার মধ্যে। অল্প বয়সী মেয়ে, শ্যামবর্ণা, চিপচিপে গরণ, কিন্তু মুখটা ভারী মিষ্টি। মুখে একটা অনাবিল হাসি লেগেই রয়েছে। এতদিন পর আজ আবার মনে পড়ছে আমার শহরের কথা। আমারই বটে, এতগুলো বছর পেরিয়ে আর কোনো অধিকার বোধ খাটে কিনা জানা নেই, তাও আজও বড় আপন মনে হয় তাকে আমার। আবার একটা মেসেজ ঢুকলো, আবারও ত্রয়ী লিখেছে, কত দূর এলে? উফ, কেন এমন করছে ত্রয়ী? আগে কি কখনো আমি ওকে ছাড়া বেরোইনি নাকি? এত বেশি ভাবার তো কারণ নেই। ওকে একটুও নিজের মতো থাকতে দেবে না আমায়? কি করছি, কেন করছি, সব জানা চাই। একটু রূঢ়ভাবেই লিখলাম, আমি কি বাচ্চা ছেলে যে খালি খোঁজ নিচ্ছ? বললাম তো পৌঁছে জানাবো ঠিক। সঙ্গে সঙ্গে উত্তর এলো ত্রয়ীর, চিন্তা হচ্ছিল তাই লিখছিলাম। ঠিক আছে, আর বিরক্ত করব না। পরক্ষণেই মনে হলো খামোখা ত্রয়ীকে রাগ দেখানোর কি ছিল? ওর কি দোষ? এই বয়সে আমার কৈশোরের প্রেম যদি মাথা চারা দিয়ে ওঠে হঠাৎ, তাতে ওকে কি দোষ দেওয়া চলে? প্রেয়সী যেখানে প্রায় অলিক, হারিয়ে যাওয়া এক নিহারিকাই বলা চলে, সেখানে গদগদ প্রেম বড় বেমানান। কিন্তু পাগল মনকে সেটা বোঝাই কি করে? হঠাৎ দোতারার শব্দে ভাবনার ঘোর কেটে যায়। এক বাউল এসে তখন ট্রেনের কামরায় তার দোতারার সুরে আমাদের ভাসিয়ে নিয়ে যায় এক লাল মাটির দেশে। দেখতে দেখতে ট্রেন রামপুরহাট ঢুকলো প্রায় 1 ঘন্টা লেট করে। ততক্ষণে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। স্টেশনে নেমেই অরূপকে দেখতে পেলাম। কিরে প্রশান্ত, বলেই হাঁক পেরে একেবারে জড়িয়ে ধরল। আমিও এতদিন পর পুরনো বন্ধুকে দেখে একটু বিহ্বল হয়ে পড়েছিলাম। এটা এটা তুই? আরে চেনাই দায় রে। হ্যাঁ তা চিনবি কি করে? কত দিন পর দেখালো বলতো। এরে বাবা রে বাবা, তুই তো একবারে বুড়িয়ে গেছিস রে। হ্যাঁ, তা তুই কোন খোকাটি আছিস শুনি? হ্যাঁ, তোর মতো তো পুরো টেকো হয়ে যায়নি, এমন গড়ের মাঠের মতো টাক নিয়ে ঘুরছিস যে। ওই দিকে একদম নজর দিবি না, একদম নজর দিবি না।
এমন সুন্দর টাক আমার, দেখ নিচু করছি, দেখ কেমন চকচক করছে, হ্যাঁ কেমন লাগছে? বলেই দুজনে খুনসুটি করতে করতে এগিয়ে গেলাম। ওর গাড়িটা বাইরেই দাঁড়িয়েছিল। গাড়িতে চেপে দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। কলকাতা ছেড়ে এসেই গ্রামের দিকে এত টাটকা বাতাস যে মন ভরে শ্বাস নেওয়া যায়। কথাবার্তা হতে হতেই শুনলাম অরূপ অনেকদিন হলো গ্রামের বাড়ি ছেড়ে রামপুরহাটে বাড়ি কিনে চলে এসেছে। বাড়িটা অবশ্য স্টেশন থেকে ওই 2 থেকে 3 কিলোমিটার দূরে। জিজ্ঞেস করলাম, তা হ্যাঁ রে, তোর সেই গ্রামের বাড়ির কি খবর? সূর্য পাটে গেলেও তার ক্ষীয়মান আলোয় চারপাশে যেন এক অদ্ভুত আবছা আবহ তৈরি হয়েছে। শহরে এই সময়টা মানেই ঘরে ফেরার ব্যস্ততা। কলকাতায় তখন নতুন সাজ, আলো ঝলমলে পরিবেশে অন্ধকার যেন কোথাও জায়গাই পায় না। কিন্তু এখানে দৃশ্যটা ভিন্ন। এখানে সময়টা নিজস্ব ছন্দে বয়ে যায়। প্রতিটি মুহূর্ত যেন আলাদা আলাদা করে অনুভব করা যায়। রামপুরহাট স্টেশন চত্বর পেরিয়ে যখন বড় রাস্তায় উঠে গাড়িটা ডান দিকে মোড় নিল, তখনই সামনে দেখা গেল এক বুড়ো মানুষ অনেকগুলো ছাগল নিয়ে হাঁটছে। গাড়ি হঠাৎ সামনে এসে পড়ায় সে থমকে দাঁড়ালো। তারপর বিস্মিত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল যেন অবাক করা এক নিরাবেগ প্রশ্ন। এই হঠাৎ আগমন কি তার শান্ত ছন্দে ব্যাঘাত ঘটাল? অরূপ ধীরে পাশ কাটিয়ে কোনোভাবে সরু রাস্তায় গাড়িটাকে আবার গিয়ারে তুলল আর হালকা গলায় উত্তর দিল, কোথায় বলতো? তারাপুরে? ওখানকার পাটা অনেক দিন আগে চুকিয়ে দিচ্ছি। তা নয় নয় করে নতুন বাড়িতে প্রায় বছর 12 তো হয়েই গেল। কেউ আর থাকে না তোর আত্মীয় স্বজন? না, সে থাকে, তবে তাদের সাথে অত আর যোগাযোগ নেই, বুঝিসই তো। হ্যাঁ, ওই মাঝে মাঝে যাই, জমি জমা আছে, একটু দেখাশোনা করি আর কি। এই তো এর মধ্যেই হয়তো একবার যাব। তা গেলে নিয়ে যাস তো আমাকে একবার। হ্যাঁ, কেন রে? ওখানে গিয়ে তুই আবার কি করবি? আমি ইচ্ছে করেই এখনই সবরীর প্রসঙ্গটা তুললাম না। জানি না ওর কথা আদৌ অরূপের মনে আছে কিনা। খামোখা উটকো প্রসঙ্গে আমি নিজেই শেষে বিব্রত হয়ে পড়ব। আমতামতা করে বললাম, আরে না না, ওই আগের বার ক্যাম্প হয়েছিল না, ওই গেলে আবার একটু পুরনো স্মৃতি ঝালিয়ে নিতাম আর কি। গ্রাম আর আগের মতো আছে নাকি? এখন গেলে ওসব চিনতে পারবি না। কত পরিবর্তন হয়ে গেছে চারিদিকে, কতগুলো বছর হয়ে গেল বলতো। সে যা হোক, যাবো একবার না হয়। আচ্ছা, সে হবে ক্ষণ, চল আগে বাড়ি যাই, তারপর কালকে সব দেখা যাবে। বেশ কিছুটা পথ পেরিয়ে আসার পর হঠাৎ করেই দূর থেকে ভেসে এলো আলো আর গান বাজনার মৃদু আওয়াজ। রাস্তায় তখন গ্রামের মানুষের ঢল নেমেছে। অরূপ ধীরে করল গাড়ির গতি। জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি রাস্তার ধারে এক বিশাল মাঠ জুড়ে জমে উঠেছে মেলা। নাগরদোলা ঘুরছে ছেলে মেয়েদের হাসি আনন্দে। সারি সারি দোকানে সাজানো রং বেরঙের খেলনা, বাসন কোসনের ঝকঝকে সমাহার, আর তার পাশে ঝাঁঝালো ঘ্রাণ ছড়িয়ে বিক্রি হচ্ছে জিলিপি, চপ আর পাঁপড়। মাঠ জুড়ে যেন উৎসবের রং ছড়িয়ে পড়েছে। হাসি, কোলাহল আর উৎসবের আবেশে মুখরিত প্রতিটি কোণ। আমি বললাম, এই অরূপ, গাড়িটা একটু সাইড করে দাঁড় করা না, চল একটু ঘুরে আসি। কলকাতায় তো আর এরকম মেলা দেখা যায় না। তা কিসের মেলা এটা? অরূপ গাড়িটা মাঠের ধারে ফাঁকা জায়গায় দাঁড় করাতে করাতে উত্তর দিল, আজকে ওই মা শীতলার পুজো আছে। এখানে প্রতি মাসেই মেলা বসে, 7 দিন ধরে চলে। আজকেই তো শেষ দিন। চল ভেতরে একটু ঘুরেই আসি। দুজনে গাড়ি থেকে নেমে মেলার ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। আহা, চারিদিকে যেন উচ্ছ্বাসে ভরা সমুদ্র। কত মানুষ, কত রকমের দোকান, সাজগোজ, পোশাক, রঙিন আলো, সব মিলিয়ে অন্য এক জগৎ। মনে হলো এরা হয়তো অর্থে ততটা সচ্ছল নয়, কিন্তু মনের আনন্দে তারা ভরপুর। একটি জিলিপির দোকান থেকে গরম গরম জিলিপি কিনে আমরা এগোলাম মা শীতলার মন্দিরের দিকে। ভিড়ে ঠাসা জায়গাটা। মন্দির চত্বরেই মানুষকে খাওয়ানো হচ্ছে। পাত পেরে লম্বা সারিতে বসে আছে লোকজন, যাদের দিনের বেশিরভাগ সময়টাই হয়তো খিদে কেটে যায়। তাদের মুখে আজ একবেলা ভাতের আনন্দ। আমি চারিদিকে তাকাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার পাঞ্জাবির কোনায় যেন কেউ টান দিল।
ঘুরে দেখি এক অচেনা বুড়ি হাত পেতে দাঁড়িয়ে আছে। আমি ভিখারি ভেবে তাড়াহুড়ো করে 5 টাকার একটা কয়েন এগিয়ে দিলাম, কিন্তু সে তখন ঠোঁট বাঁকিয়ে অদ্ভুতভাবে দাঁত খিঁচিয়ে হাসল, আর মুহূর্তের মধ্যে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। কিছুই বোঝা গেল না। মনে মনে ভাবছিলাম কত রকমের মানুষ ভিড় জমায় এখানে। ঠিক সেই মুহূর্তে মাথার উপর আকাশে গুড়গুড় শব্দ উঠল, আর নিজের অজান্তেই আমি যেন হারিয়ে গেলাম সেদিনের সেই সন্ধ্যায়। এক ঝলকে চোখের সামনে ভেসে উঠল আমার কৈশোরের স্মৃতি। ভিড়ের মধ্যেই হঠাৎ এক পরিচিত অবয়ব চোখে পড়ল। অদ্ভুত টান অনুভব করলাম। মাথায় বেলি ফুলের মালা, তার সেই অনন্য সুবাস যেন মুহূর্তে আমাকে এক আবেশে জড়িয়ে নিল। শবরী! হ্যাঁ, সেই তো। ভিড়ের মধ্যে তার উপস্থিতি আমার বুকের ভিতর অচেনা এক চঞ্চলতা ছড়িয়ে দিল। সেই হাসি, সেই চোখ, সবকিছু যেন হুবহু আগের মতো। আমি ভিড় ঠেলে এগোতেই যাচ্ছিলাম, ঠিক তখনই অরূপ হাত টেনে থামাল। অরূপ বিস্মিত স্বরে বলল, প্রশান্ত, কি রে, কোথায় যাচ্ছিস? আমি কিছুটা বিহ্বল হয়ে তার দিকে চেয়ে রইলাম। ঠোঁট শুকনো, শব্দ যেন আটকে যাচ্ছে গলায়। কিছু না বলে আবার চোখ ফিরিয়ে ভিড়ের দিকে তাকালাম। না, কোথাও নেই। সে যেন মুহূর্তে মিলিয়ে গেছে। আমি মৃদু স্বরে বললাম, না, কিছু নয়। মনে হলো খুব চেনা কাউকে একজন। চেনা? হ্যাঁ, তোর এখানে আবার কে চেনা থাকবে? না না, কেউ নয়, হয়তো আমারই মনের ভুল। কথা শেষ হওয়ার আগেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। চারপাশের ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল মুহূর্তে। আমরা তড়িঘড়ি পা বাড়ালাম। ভিজতে ভিজতে গাড়ির কাছে গিয়ে উঠে পড়লাম। জানলার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটার আড়ালে মনে হচ্ছিল সে কি সত্যিই ছিল, নাকি কেবল আমার মনের ভ্রম। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর এগোতেই হঠাৎ অরূপ সজোরে ব্রেক কষল। আমি হুমড়ি খেয়ে সামনে পড়তেই যাচ্ছিলাম। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আরে কি হলো রে? অরূপ দাঁত কিরমির করে বলে উঠল, আরে আরে, দেখেছ, কোনো মানে হয়? এই, এক্ষুনি তো মরতে বসেছিলি। এই পাগলি, মরতে এসেছিস নাকি? সামনে তাকাতেই গাটা কেমন ঘিন ঘিন করে উঠল। আরে, এ তো সেই বুড়িটা যাকে মেলায় দেখলাম। প্রায় উলঙ্গ, গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে আদলা একটা ইঁট। পরনে যা আছে তাও শতছিন্ন, শরীর ঢাকার নামমাত্র সামর্থ্য নেই। ভিজে জট পাকানো চুল, গা ভর্তি ময়লা, মুখে কুৎসিত চর্মরোগের দাগ, যেখানে সেখানে চামড়া উঠে গেছে, রক্ত জখমের চিহ্ন। একেবারে বিকট চেহারা। ভিড়ের মধ্যে তেমন চোখে পড়েনি, কিন্তু গাড়ির হেডলাইটের আলোয় তার পুরো বিকৃত রূপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কিছু বলার আগেই অরূপ গাড়ি থেকে নেমে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আরে আরে আরে, কি করছিস? কি দেখ না, বৃষ্টি পড়ছে, গাড়িতেই থাক। অরূপ ধমক দিয়ে বলল, এই, ইটটা ফেল, ফেল বলছি, ইটটা ফেলে দে। ওর চোখ মুখ দেখে মনে হলো সে যে একেবারে পাগলি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভ্রান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে হঠাৎ মুখে থুতু ছুঁড়ে দিল, আর গলায় কাঁপা অথচ হিংস্র চিৎকার, থু 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 থু, যা যা যা, এই রাস্তা দিয়ে গেলে মরবি, মেরে ফেলবো তোকে, যা যা। অরূপ একটু দূরে সরে গেল, কারণ পাগলদের ভরসা নেই, যদি হঠাৎ ইঁট ছুঁড়ে মারে। আমিও গাড়ি থেকে নেমে সাবধান করে বললাম, আরে আরে ভাই, তুই সরে আয় তো, ওখানে যাওয়ার কি দরকার? পাগল, তুই গাড়িতে ওঠ, ওরা যা খুশি করতে পারে, তুই সরে আয়। পাগলি তখন খিক খিক করে অদ্ভুত হাসি হাসছে। আয় না, আয় আয়, এলেই মারব তোকে। ঢিল মেরে যাস রোজ ঘরে, ভাত দিতে পারিস না? ভাত, হ্যাঁ, ভাত দিতে পারিস না? মনে হলো নিশ্চয়ই লোকজন ওকে খেয়া পায়।
কেউ পাটকেল ছোঁয়, তাই এত রুদ্রমূর্তি। সে আবার চেঁচিয়ে উঠল, দিবি দিবি ভাত, দিবি 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 ভাত দিবি। ওর কণ্ঠে অদ্ভুত হাহাকার। সে দুপা এগোলো, আমরাও দুপা পিছিয়ে গেলাম। হঠাৎ কি মনে হতে আমি বললাম, শুনুন, এখন ইটটা ফেলে দিন, আমরা আপনাকে ভাত দেব, আমাদের একটু যেতে দিন, আমরা অবশ্যই ভাত দেব। পাগলি চোখ কুঁচকে খিক খিক করে হেসে উঠল। দিবি তো, হ্যাঁ হ্যাঁ দিবি দিবি ভাত, দিবি ভাত, হ্যাঁ দিবি তো। আমি দৃঢ় গলায় উত্তর দিলাম, আমি বলছি তো দেব, অবশ্যই দেব, এখন আমাদের যেতে দিন। সে মুহূর্তের জন্য থেমে ভাবল, তারপর দাঁত বের করে তেড়ে এলো। যদি না দিস না তো তোর মাথায় ইট মেরে ভাঙবো। হ্যাঁ, সবাই খালি বলে যায়, কেউ দেয় না, কেউ দেয় না, দেয় না, কেউ দেয় না, ভাত দেয় না, কেউ কেউ না, কেউ দেয় না, কেউ দেয় না। বলতে বলতেই হঠাৎ হু হু করে কেঁদে উঠল। অরূপ আর আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। কান্নার ফাঁকেই সে হাত থেকে আদলা ইঁটটা ফেলে দিল। সুযোগ বুঝে অরূপ আমাকে টেনে গাড়িতে উঠিয়ে নিল। পাগলি গাড়ির গর্জনে চমকে সামান্য সরে যেতেই অরূপ তৎক্ষণাৎ এক্সিলেটরে চাপ দিল। আমি রেড়ে করে উঠলাম, সাবধানে, আরে চাপা পড়ে যাবে। কিন্তু কোথায় কি? গাড়ি হুশ করে বেরিয়ে যেতেই পিছনে একবার তাকালাম। ধুধু ফাঁকা রাস্তা, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোথাও তার কোনো চিহ্ন নেই। বুকের ভিতর কেমন যেন ছ্যাঁত করে উঠল। ধাক্কা লাগেনি সেটা নিশ্চিত, কিন্তু কিন্তু আশ্চর্য ব্যাপার, এরই মধ্যে সে কোথায় গেল? কর্পূরের মতো মিলিয়ে গেল এভাবে। অরূপের বাড়িটা বেশ বড়, নিপুণ হস্তে সাজানো গোছানো। সেসব যে রমা বৌদি মানে অরূপের স্ত্রীর কামাল, সে আর বলে দিতে হয় না। ওর সাথেই প্রথম আমার দেখা। অরূপের বিয়েতে আমার নেমন্তন্ন থাকলেও কাজের চাপে আমি আর আসতে পারিনি। আর আমার বিয়ের সময় অরূপের ছেলের বয়স ছিল মাত্র 1 মাস। স্বাভাবিকভাবে সেবারও ওদের আসা হয়নি, কাজেই তখনও আর দেখা সাক্ষাৎ হয়নি। প্রথম আলাপেই বুঝলাম বৌদির মতো মিশুকে মানুষ আর দুটি হয় না। সেই সাথে ওর রান্নার তো তুলনাই নেই। খেতে বসে কথা হচ্ছিল, আগেরবার যখন এসেছিলাম কিরকম দুরন্তপনা করেছিলাম সেসব গল্পই মুখ্য। সেবার একটা মাটির দোতলা বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। সেরকম বাড়ি আমি কখনো দেখি না। আর নিচে 4টে আর ওপরে 3টে ঘর, এক একটা ঘরে 7 জন করে থাকতাম। সকালে খেয়ে দিয়ে লেগে পড়তাম বিভিন্ন সব কাজে। মোট 7 দিনের ক্যাম্প, 1000 কাজের ফিরিস্তি নিয়েছিল আমাদের রোজ নামচা। অরূপ জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর সেই নাইট গার্ড দিতে গিয়ে ভয় পাবার কথাটা মনে আছে? বাবা, থাকবে না আবার? জানেন বৌদি, অরূপ এত বদমাস ছিল না যে আমাদের একেবারে নাজেহাল করে ছেড়েছিল। তাই নাকি? এই শুনি শুনি, বলো বলো। হ্যাঁ, অরূপ একটা জিনিস ছিল বটে। আমাদের সবার নাইট গার্ড দেওয়ার পালা পড়তো, বুঝলেন তো। মানে ওই 1 সপ্তাহের ক্যাম্পে সব ধরনের কাজই করতে হয়েছে আর কি। তা সেবার আমি, অরূপ, মিন্টু আর স্বপন, মানে ওই আমরা যারা গিয়েছিলাম আর কি, তাদের মধ্যেই আমাদের 4 জনের পালা পড়েছে একটা পাড়ায়। আমরা তো খেয়ে দিয়ে সবাই হুইসেল, লাঠি, টর্চ নিয়ে রেডি। খানিকক্ষণ পর দেখি এই অরূপ বেটা নেই। কি ব্যাপার, গেল কোথায়? পালিয়ে গেল নাকি? এই সব ভাবতে ভাবতে এগোচ্ছি, হঠাৎ কি একটা দেখে মিন্টু কেমন গো গো করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা দেখে তো দেখি সামনের তাল গাছে কে যেন সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর অল্প অল্প হাওয়ায় একটু একটু করে দুলছে। মিন্টু যে পড়ে আছে সে খেয়ালই রইল না। পড়িমড়ি করে দৌড় লাগাতে যাচ্ছি, দেখি পিছন থেকে অরূপ ডাকছে, ওরে দৌড়স না রে, ওরে ওটা আমি রে, আমি এটা। কোথায় পালাচ্ছে দেখো, আরে থাম থাম, আরে থাম রে, আমি ওটা। বেটা ছেলে ভয় দেখাচ্ছিল আমাদের। এত শয়তান যে গাছের সাথে একটা বাঁশে সাদা কাপড় জড়িয়ে আমাদের চমকানোর তালে ছিল, আর আমরাও ভূত ভেবে একেবারে ভয়ে আধমরা।
এই গল্প শুনে আবার একচোট হাসি হলো সবাই মিলে। বৌদি অরূপকে খোঁজা দিল। বীর পুরুষ সব। তো শরৎ বাবুর লালু হতে মন চেয়েছিল নাকি? মন তো অনেক কিছুই চাইতো রমা, করতে আর পারলাম কই। শেষে ভাগ্যের কি পরিহাস দেখো, কাকে পেলাম? তোমাকে। তোমাকে পেলাম। এ জন্মে না আমার মতো মেয়ে পেয়েছিল বলে পড়তে গেছো। কি আর জুট তো দেখতাম, রাজকন্যা টন্যের স্বপ্ন টপ্ন দেখতে বুঝি। হ্যাঁ ওই আর কি, আর ওই সাথে অর্ধেক রাজত্ব। আমার অত বেশি চাহিদা নেই বাপু, বুঝলে? বাজে লোক একটা। শেষে আমি গলা খাকরানি দিয়ে বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা থাম থাম, আর ঝগড়া করতে হবে না। রমা বৌদি মেকি রাগ দেখিয়ে বলল, বই গেছে ওর সাথে ঝগড়া করতে আমার। আর শোনো না, তার চেয়ে এবার তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো তো, আজ অনেক ধকল গেছে। তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বলেছ। কাল আমার নয় স্মৃতি যাত্রানো যাবে। চ উঠে পড়ি এবার। বলেই অরূপ আমাকে আমার ঘরটা দেখিয়ে দিল। বিছানায় শুয়ে আরো কত যে ঘটনা মনে আসছিল তার ইয়ত্তা নেই। সেই সাথেই বারবার মনে পড়ছিল শবরীর কথা। ওকে যেন কিছুতেই ভুলতে পারিনি। মনে পড়ে যাচ্ছিল দ্বিতীয়বার যখন ওর সাথে দেখা হলো সেদিনের কথা। সেদিন আমরা বাগান পরিচর্যার কাজ করছি। স্থানীয় এক সহৃদয় ব্যক্তি ওনার বাগানটা আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন দিন কয়েকের জন্য। হঠাৎ দেখি বাগানের পশ্চিম দিকের বড় পেয়ারা গাছটাতে একটা মেয়ে উঠে পেয়ারা খাচ্ছে, আর আমাদের কাজ দেখে খিকখিক করে হাসছে। প্রথমটা বুঝতে পারিনি, চেঁচিয়ে উঠেছিলাম, এই কে তুমি? নামো নামো বলছি। মেয়েটা দেখি আধ খাওয়া পেয়ারাটা ছুঁড়ে ফেলে দিল, আর একটু হলেই আমার গায়ে লাগতো। তারপর অদ্ভুত কায়দায় নেমে এসে আমায় বলল, বলি কে গা তুমি? হ্যাঁ, খালি খালি আমার সামনে এসে পড়ছো যে? আরে এ তো সেদিনের দেখা মেয়েটা। বললাম, আরে তুমি? সেই জন্যই তো বলছি, আমার সামনে খালি খালি এসে পড়ছো কেন? বলি কোনো কাজ বাজ নেই? কাজ? হ্যাঁ মানে এটাই তো কাজ। তুমি এরকম অন্যের কাছে উঠেছো কেন? মেয়েটা মুখ বেঁকিয়ে বলে উঠল, কেন উঠেছি বলতে হবে গো, কে আমার এলো রে? এমন করে বলছো যেন তোমার গাছ। আমি এরকম স্বতঃস্ফূর্ত উত্তর শুনে থমকে গেলাম। বেশ ক্যাটক্যাট করে কথা বলে তো। বললাম, সে যাই হোক, এখন এই বাগানের দায়িত্ব আমার ওপর, জানো না? এরকম না বলে গাছে উঠে ফল টল খাওয়া ঠিক নয়। এই শোনো, আমি না এরকমই ঘুরে ঘুরে বেড়াই। নাও সরো তো, এবার যেতে দাও। বলেই আমায় কিছু বলার অবকাশ না দিয়ে চোঁ করে দৌড় মারল। তারপর একবার পিছন ফিরে ভেঞ্চ কেটেও গেল। বেশ রাগ হলো, আমায় কিনা এরকম হ্যাটা করলো শেষে। ঠিক করলাম, কাল যদি আবার আসে তবে দেখাবো মজা। পরদিন ঠিক তাই হলো। যেই না এসেছে আমিও তককে তককে ছিলাম। অমনি বাড়ির যিনি মালিক তাকে নিয়ে শটান গাছের তলায় হাজির। এবারে যাবে কোথায়? শেষে তাকে নামিয়ে এমন ধমক দেওয়া হলো যে ভ্যাঁ করে কেঁদে ফেলল মেয়েটি। তখন অবশ্য সেটা দেখে আমার একটু খারাপই লাগলো। আহারে, এতটা ধমক ধমক দেওয়ার হয়তো কিছুই ছিল না, একটু বকে ভাগিয়ে দিলেই হতো। কি জানি, হয়তো খুব গরিব। আর সেটা যদি নাও হয়, ওই বয়সে এর ওর গাছে উঠে আমজাম পেয়ারা খাওয়া এসব তো আর আমরাও কম করিনি। এখন সুযোগ পেয়ে মাতব্বরি করে মেয়েটাকে অত বকাঝকা না করলেও চলত। ওর মুখখানা বড্ড মায়ায় ভরা। এমন করে কাঁদতে দেখে ভালো লাগছিল না ওকে। কিছু বলার আগে ছুটে পালিয়ে গেল। সেদিন বিকেলে আমাদের থাকার জায়গাটার পাশেই একটা পুকুর ধারে এমনি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি সেই মেয়েটা বসে আছে। কি মনে হতে পাশে গিয়ে দাঁড়াতেই চমকে উঠে পড়ল। আমায় দেখে যেন মনে হলো এক রাশ বিরক্তি উগরে দিচ্ছে। তাও জানতে চাইলাম, একদিন ধরে দেখছি কিন্তু তোমার নাম জানা হয়নি। কি নাম তোমার? উফ, কেন বলো তো, কি দরকার তোমার? খালি খালি নাম জিজ্ঞেস করো কেন? ঝাঁঝিয়ে উঠল যেন সে, মুখ ভর্তি অভিমানের ছাপ।
বুঝলাম সকালে ওরকম করে ধরিয়ে দিয়েছি বলে খুব রাগ হয়েছে। আহা, বলোই না। ঠিক আছে, কথা দিচ্ছি আর ওরকম করে ধরিয়ে দেব না। এখন বলো তো, কি নাম তোমার? বলতেই দেখি মুখের ভাবের একটু পরিবর্তন হলো। এখন যেন রাগ আর অতটা নেই। সরল গ্রাম্য বালিকাটিকে দেখে বেশ মায়া লেগেছিল যখন ওরকম ভাবে কাঁদছিল। শ্যামবর্ণা হলে কি হবে, বেশ মিষ্টি দেখতে ওকে। চুপ করে আছে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো? বললে না তো। কি নাম তোমার? সবরি। বলেই ফিক করে হেসে দৌড়ে চলে গেল, ঠিক যেন বনের চঞ্চলা হরিণী। ওকে ধরে কার সাধ্য। তারপর থেকে ওকে আর পেয়ারা গাছে উঠতে দেখিনি। এর দিন দুই পরে একদিন জঙ্গল পথ হারিয়ে এদিক সেদিক ঘুরছি। গিয়েছিলাম স্থানীয় এক স্কুলের বস্ত্র বিতরণের কাজে সাহায্য করতে। ওখানকার লোকেরাই বলল যে জঙ্গলের রাস্তাটা ধরলে নাকি তাড়াতাড়ি আমাদের ক্যাম্পে পৌঁছতে পারবো। কিন্তু অজানা অচেনা জায়গায় এরকম সিদ্ধান্ত নিয়ে মস্ত ভুল করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই বন্ধুদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। কিভাবে হলো সেটা আমার মনে নেই অবশ্য, কিন্তু ওই জঙ্গলে এমন গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলাম যে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছিল রাস্তা খুঁজে বার করতে। যেদিকেই যাই মনে হয় ঠিক আগের জায়গার মতো। শেষে সবরই কোত্থেকে জানিয়ে এসে উদ্ধার করল। সেই প্রথম ওর সাথে খানিক বেশি সময় কাটানো ছিল আমার। কাঁটা ঝোপে লেগে হাত কেটে গিয়েছিল। সবরই দেখি কোত্থেকে কি সব পাতা এনে ঘষে টষে লাগিয়ে দিতেই রক্ত বন্ধ হয়ে গেল। তাজ্জব ব্যাপার। বললাম, বাবা, তোমার তো অনেক গুণ দেখছি। আমার হাতে পাতা ঘষতে ঘষতে খিলখিলিয়ে হেসে উঠতে উঠতে বলেছিল, ইস, মোটেই না। মামা বলে আমি একদম ঢ্যাঁড়স। মামা? মামা বলেন মানে? তোমার বাবা মা নেই? না, সে কবেই মরে গেছে। আমি তো মামার কাছেই থাকি। ও আচ্ছা। তুমি স্কুলে যাও না? সারাদিন এরকম ঘুরে বেড়াও? ধুর, মামি বকে, বলে পড়াশোনা করে কি হবে লো, তার চেয়ে বাড়ির কাজ করাই ভালো। সে কি, আর তুমিও তাই? আচ্ছা, তুমি এত কথা কেন বলো বলো দেখি। নাও চলো তো, পৌঁছে দিচ্ছি, নইলে আবার রাস্তা হারাবে। বলেই আমায় এক প্রকার হাত ধরে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে গেল। আমি ভাবছিলাম, এইটুকু মেয়ে অথচ কি সাবলীলভাবে কথাগুলো বলে যাচ্ছে। ও যে মামার বাড়িতে একেবারেই যত্ন আত্তি পায় না বুঝতে পারলাম। কিছু বললাম না। আসলে ওর সঙ্গ আমার বেশ ভালো লাগছিল। ওর অমন সরল আচরণ আমাকে ওই কৈশোর বেলাতেই মুগ্ধ করছিল প্রতিনিয়ত। সেদিন ওকে ওইভাবে ধরিয়ে দিয়ে বকুনি খাওয়ানোটা সত্যিই খুব অন্যায় হয়েছিল। বাড়িতে খেতে পড়তেও ঠিক মতো হয়তো দেয় না কেউ। খিদের জ্বালাতেই হয়তো পেয়ারা খাচ্ছিল বেচারি। ছি ছি ছি, লজ্জা লাগছে। সেই মেয়েই আজ আমার জন্য এত করছে দেখে। একবার হঠাৎ থেমে গিয়ে বলল, এই দাঁড়াও 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 দাঁড়াও, বেলি ফুল তুলে আনি। এই জন্যই তো এসছিলাম। উফ, তোমার জন্য না সব ভুলে গেছি। আমি জিজ্ঞেস করলাম, বেলি ফুল এখানে? হ্যাঁ, আমি তো রোজ জল দিই। আর ফুল হয় কত কত। এই তো দেখো, কি সুন্দর গন্ধ। নাও দেখো দেখো দেখো। ওর ছেলে মানুষই আচরণ দেখে হেসে বললাম, বেলি ফুল বুঝি তোমার খুব প্রিয়? হ্যাঁ, খুব। বলেই আবার চলতে শুরু করলো। প্রায় যখন ক্যাম্পের কাছে চলে এসেছি, ও বলল, ওই যে, ওই তো দেখা যাচ্ছে। এই যে, এবার যেতে পারবে তো? নাও, সোজা চলে যাও একদম। আমি তখনও দাঁড়িয়ে আছি দেখে আবার একটু ধমকে সুরেই বলল, কি হলো? বলি যেতে পারবে নাকি এখনো আমাকেই দিয়ে আসতে হবে পুরোটা? পাগল মেয়েটাকে বোঝাই কি করে তখন? আমার তো ওকে ছেড়ে যেতেই মন চাইছিল না। ওই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। শুধু ওর দিকে তাকিয়ে বলেছিলাম, কাল আবার আসবে তো? কেন, আমার কি কাজ নেই নাকি? বলেই ঘুরে পিছনে ফেরার উপক্রম করছিল। আমি খপ করে ওর হাতটা ধরে বললাম, এমনি আসবে, গল্প করব। আসতে নেই নাকি?
ওর হাত ধরতেই বুঝলাম ও যেন একটু লজ্জা পেল। কোনো মতে হাত ছাড়িয়ে মাথা নিচু করে হেসে দৌড়ে পালিয়ে গেল। আর সেই সাথে আমার মনের এক বিশেষ কোণে ওর জন্য একটা অদ্ভুত অনুভূতি আমাকে নাড়া দিয়ে গিয়েছিল সেদিন। অমনটা এর আগে কখনো হয়নি। সেসব আজও মনে পড়লে কোথাও যেন একটা শূন্যতা অনুভব করি। জানি না সেটা কতটা ঠিক নাকি ভুল, তবে এখানে আসার পর এতদিন বাদে সবরের সাথে দেখা করবার একটা অদম্য ইচ্ছে হচ্ছে, সেটা অস্বীকার করবার জো নেই। পরদিন সকালে অরূপকে জিজ্ঞেস করলাম, আরে তুই যে বললি তারাপুর গ্রামে যাবি, নাকি প্ল্যান বদলালি আবার? না না, কালকে যাব ভাবছি। আচ্ছা কেন বলতো, তুই গ্রাম নিয়ে কাল থেকে বারবার জিজ্ঞেস করছিস, কিছু হয়েছে নাকি? অরূপের সন্দিহান দৃষ্টি এড়িয়ে বলে উঠলাম, আহা এমনি বলছি, কতদিন আগে এসেছিলাম বলতো। আচ্ছা তুই বল না, মানে এমনি কিভাবে যায় এখান থেকে? ওই তো বাস আছে, আমি অবশ্য গেলে ওই বাইকেই যাই। বলছি শোন না, আমাকে একবার নিয়ে চল না ওখানে। অরূপ অবাক হয়ে তাকিয়েছিল। আর কিছু প্রশ্ন করার আগেই আমি একটু সামলে আসল কথাটা না পেরে শুধু বললাম, আরে বাবা সেই আমাদের ক্যাম্পের জন্য গিয়েছিলাম, তারপর এই 25টা বছর পর আবার এসেছি এখানে, এমনি দেখতে ইচ্ছে হতে পারে না? আরে নস্টালজিয়া বলেও তো একটা বস্তু আছে নাকি? শুনে অরূপ তো বলে, বোঝো কাণ্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমাকে তো একবার যেতেই হবে। যখন যেতেই হবে চল ঘুরেই আসি, ঘুরে টুরে ফিরে আসা যাবে এখন, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর আমাকেও তো কালকের মধ্যে দুবরাজপুর চলে যেতে হবে, তার আগে একবার পুরনো জায়গাটা দেখে যেতে মন চাইছিল আর কি। বেশ, চল তাহলে। অরূপের সাথে বাইকে যেতে যেতে বেশ লাগছিল। কতদিন পর আবার এই জায়গায় আসছি। ক্যাম্পে থাকতে কত জায়গায় ঘুরতাম বন্ধুরা মিলে। শেষের কদিন অবশ্য সবরীর সাথে বেশ অনেকটাই সময় কাটাতাম। বাকিদের সাথে ওরা তো আলাপ হয়নি যতটা আমার সাথে হয়েছিল। শুনেছিলাম ওর মামার নাকি মস্ত বড় গোয়াল আছে, দুধের ব্যবসায়ী প্রধান ওদের। তবে মামি ওকে একদম সহ্যই করতে পারে না, সেই নিয়ে মাঝে মাঝে বেশ দুঃখ হয় সবরীর। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম অনেক। ও বোধহয় ওই স্বল্প আলাপেই আমার ওপর বেশ ভরসা করে ফেলেছিল। ওর সব সুখ দুঃখের গল্প আমার সাথে ভাগ করে নিত। আমার সবকিছু স্পষ্ট মনে আছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, সবরীর কি এসব আর মনে আছে? এসব ভাবছিলাম, হঠাৎ অরূপের কথায় চমক ভাঙল। ওই দেখ, দেখতে পাচ্ছিস ওই যে পাকা দোতলা বাড়িটা? হ্যাঁ, ওখানেই তো আমাদের ক্যাম্প হয়েছিল রে। আমি অবাক হয়ে গেলাম। কোথায় সেই মাটির দোতলা বাড়ি আর কোথায় এই পাকা আধুনিক বাড়ি, মেলাতেই পারলাম না। বললাম, এটা তো মাটির নয় রে, রীতিমতো পাকা। কতদিন হয়ে গেছে বলতো? হ্যাঁ, এখন অনেক কিছু বদলে গেছে। তারাপুর আর অজগ্রাম নেই রে, অনেক পাল্টে গেছে। শোন না, শোন, আমায় না এখানে নামিয়ে দিবি, একটু এদিক ওদিক ঘুরোঘুরি করবি। তুই ফেরার পথে বরং আমায় নিয়ে নিস, ঠিক আছে? সে কি রে, এখানে একা একা কোথায় ঘুরবি তুই? আরে কোনো চাপ নেই, আমি হারিয়ে যাবো না রে বাবা। আর সাথে তো মোবাইল আছেই নাকি, দরকার হলে ফোন করে নে। ওকে, কিন্তু সাবধানে থাকিস বাবা। হ্যাঁ, দরকারে ফোন করিস। চিন্তা করিস না, তুই কাজ মিটিয়ে আয়। আচ্ছা বেশ, চল রে, আমি তাহলে এলাম। বলেই অরূপ আমায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি একটু এদিক সেদিক ঘুরে বোঝবার চেষ্টা করলাম 25 বছর আগের যে ছবি আমার মনে রয়েছে তার সাথে কোনো মিল পাওয়া যায় কিনা, কিন্তু বলা বাহুল্য, হতাশই হলাম। শেষে একটা দোকানে সবরীর ব্যাপারে খোঁজ করতেই আরো আশ্চর্য হলাম। ওই নামে কেউ চেনেই না কাউকে। এমনকি আরো 2-1 কাছে খোঁজ করেও লাভ হলো না বিশেষ। তাহলে কি সবরই এখানে নেই আর? ঠিক তখনই মাথায় একটা কথা এলো, আমি যদি এতকাল পর সংসার করে
প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে যেতে পারি, সেও তো তবে বিয়ে থা করে নিশ্চয়ই ছেলেপুলে নিয়ে সংসারী হয়ে পড়েছে। আর তার বিয়ে যে এই গ্রামেই হয়েছে তা তো নাও হতে পারে। এটা ভাবতেই বোকার মতো দাঁড়িয়ে রইলাম। না, যাই হোক না কেন, ওর খবর অন্তত খুঁজে বার করতেই হবে। এতদিন পরে আবার ওর সাথে দেখা করার অদম্য ইচ্ছেটা আমাকে পেয়ে বসেছে। আমি একেবারে পাগলের মতো ওকে খুঁজে পেতে চাইছিলাম। অতদিন আগের কথা হলেও ক্যাম্পের দিনগুলোর কথা ছবির মতো মনে পড়ে যাচ্ছে। মাত্র কয়েকদিনের আলাপে তখন আমার মন প্রাণ জুড়ে শুধুই শবরী। তার সাথে কথা বলা, তার অভিব্যক্তি, হাসি ঠাট্টা সবকিছুর মধ্যেই খুঁজে পেতাম এক ঐশ্বরিক সুখ। ক্যাম্প মাথায় উঠল। সারাদিন পর তাকে দেখতে না পেলে মন যেমন উচাটন হয়ে পড়ত, তেমনটার কখনো হয়েছে বলে তো মনে হয় না। রাতে ঘুম নেই, সারাদিন খিদে নেই, মাথায় শুধু একটাই নাম করছে, শবরী। একদিন তো ওকে নিয়ে 2 লাইন কবিতাই লিখে ফেললাম। তুমি আমার একলা মনের নিঝুম ঘন সুখ, মন মাতাল এক মেঘ বিকেলের অকারণ অসুখ। অবশ্য শবরীকে আর সেটা দেওয়া হয়নি, ও আদৌ বুঝত কিনা সন্দেহ। তারপর এলো সেই বৃষ্টি বাদলার এক বিকেল বেলা। দুজনে কোনো এক মেলায় যাব বলে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছি। হঠাৎ ঘনঘোর মেঘ আর সেই সাথে তুমুল বৃষ্টি। কোনো মতে একটা বটগাছের নিচে আশ্রয় নিলাম। ততক্ষণে জলের ঝাপটা আর এলো পাথারি হাওয়ায় ভিজে চুপসে গেছি একেবারে। তখনই দেখলাম আবার শবরীকে। আগে ওকে বারবার দেখলেও সেদিন যেন অপরূপ লাগছিল তাকে। মাথায় খোপা বেঁধে একটা ফুলের মালা লাগিয়েছে, ওর প্রিয় বেলি ফুলের মালা। হঠাৎই চড়াত করে কোথাও একটা বাজ পড়ল। সভয়ে আমার কাছে সরে আসতে গিয়েও চমকে উঠল সে। ক্ষণকালের জন্য আমিও একটু তটস্থ হয়ে পড়লাম। আমি আর শবরী দাঁড়িয়ে মুখোমুখি। কোথাকার কোন একরাশ বাধা আমায় নিদারুণভাবে নিরস্ত করে রেখেছে। হতবাক হয়ে কাটিয়ে দিই কয়েক মুহূর্ত। ও আমার দিকে তাকাতেই বললাম, এতটা জোরে বৃষ্টি এলো, সহজে থামবে না বোধহয়। শবরী চুপ করে রইল। আমি আরেকটু কাছে গেলাম ওর। ও তখন অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে। আমি ডাকলাম এবার, শবরী। ছোট্ট করে জবাব দিল সে। আমার মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে। মুহুর্মুহু জলের ঝাপটায় শরীর আর মন ক্রমাগত ভিজিয়ে দিচ্ছে যেন। আমি ওর পিঠে হাত রাখতেই দেখলাম থরথর করে কেঁপে উঠল। আমাকে তোমার কেমন লাগে বলো তো? শবরী নিরুত্তর। ওর সিক্ত কেশ রাশিগুলো পিঠময় ছড়িয়ে রয়েছে। কি মনে হতে আমি আলতো হাতে ওর পিঠ থেকে কেশ রাশিগুলো সরিয়ে দিলাম। অবিন্যস্ত অলোক রাশি ঝড়ের তাণ্ডবে বাঁধ মানতে চায় না কিছুতে। কোনো মতে আমি প্রশ্ন করলাম, বললে না তো? কি কি বলবো? উত্তর এলো ক্ষীণ স্বরে। সেও কি আমারই মতো অনুভব করতে পারছে এই বৃষ্টি ভেজা বিকেলের উত্তাপ? নাকি? আমি আর কিছু বলার আগেই করাত করে তুমুল জোরে আবার একটা বাজ পড়ল। শবরী ভয়ে জড়সড় হয়ে আমার কাছ ঘেঁষে দাঁড়াতেই প্রায় জড়িয়ে ধরলাম আমি। ও আমার বুকের এত কাছে যে ওর প্রতিটা শ্বাস অনুভব করতে পারছি তখন আমি। ভয় ভয় করছে আমার। শবরীর এই কথাটা শুনে ওকে সজোরে কাছে টেনে নিলাম। দূর ভাগলে ভয় কি? আমি তো আছি। বলতেই দেখি ও আমার দিকে তাকালো। কি সুগভীর দৃষ্টি। মনে হলো ওই ডাগর চোখ দুটোর মধ্যে হারিয়ে যাই একেবারে। তখনই আমার আঙুলটা গিয়ে ঠেকল ওর ঠোঁটে। একবারের জন্য বাধা দিল না সে। আমি ওর মুখময় আমার আঙুলগুলো নিয়ে খেলা করতে করতে ওর ঠোঁটে হালকা চাপ দিলাম।
শিহরিত হয়ে সবরই আমার গালে আর কপালে হাত বোলাতে থাকল। একের পর এক বাজ পড়ছে, দুজনে আরো কাছাকাছি আসছি। আমি ওর কোমরে একটা হাত রেখে ওকে জাপটে ধরেছি। ও পাগলের মতো ছটফটিয়ে উঠছে, কিন্তু কিন্তু আমাকে ছাড়ছে না। আমি সেই অবস্থাতে ওর দিকে তাকিয়ে হাসলাম। ও হঠাৎ কি মনে হতে কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চাইল। আমি কি বলবে সবরে? আমাকে আমাকে বাড়ি দিয়ে আসবে। কেন সবরে? তোমার বুঝি আমার কাছে থাকতে ভালো লাগছে না? আমার ভয় করছে, খুব ভয় করছে। আমি তো আছি, ভয় কিসের? জানি না। ওর গলা কাঁপছে রীতিমতো। কোনো মতে আবার বলে উঠল, তুমি তুমি চলে যাবে তো? তোমাকে নিয়ে যদি যাই? আমাকে আমাকে নিয়ে যাবে আমার সাথে? এর উত্তর শোনার আগেই কান ঝালাপালা হয়ে গেল, আর মুহূর্তেই সামনের অশোক গাছটায় আগুন ধরে গেল। চোখের সামনে গাছটা ঝলসে যাচ্ছে। আমরা দুজনেই চমকে সেদিকে তাকালাম। আমি আর সবরে দাঁড়িয়ে একাকী জঙ্গলে, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তারই মধ্যে অঙ্গীকার করতে গিয়েও থমকে গেলাম আমি। হঠাৎ হঠাৎ সব গোলমাল হয়ে গেল আমার। সবরীকে আমি যা জিজ্ঞেস করলাম তা দ্বিতীয়বার জানতে চাওয়ার সাহস হলো না। আমার বাড়ি, কলকাতার ব্যস্ত সমস্ত শহুরে জীবন সব কেমন যেন বাধা হয়ে দাঁড়ালো আমার আর সবরীর মাঝে। একরাশ কবিতা ভিড় করলেও বারবার ছন্দ মেলে অভিঘাত আসছে। আমি কি সত্যি ওকে নিয়ে যেতে পারবো? এর উত্তর কি আমি আদৌ নিজে জানি? হয়তো সেই জন্যই সবকিছু ওলট পালট হতে হতেও আমি নিজেকে সামলে নিলাম। খানিক পরে বৃষ্টি কমলে সবরী আর আমি নির্বাকভাবে পথ চলতে শুরু করলাম, যা কিছু সময় পরেই দ্বিধা বিভক্ত হয়ে পড়ল দুই অভিমুখে। কেন যে সেদিন আরো সপ্রতিভ হয়নি, কেনই বা আরেকটু সাহসী হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, তা আগামী দিনগুলোতে আমায় একাধিকবার প্রশ্ন রেখেছে সময়। কোন উত্তর ছিল না আমার কাছে। আজও সেই উত্তর পাবো কিনা জানা নেই। ব্যাপারটা মাথায় আসতেই মনটা বড্ড খারাপ হয়ে গেল। এত দূর এসেও সবরের সাথে আর দেখা হবে না। তাও একবার শেষ চেষ্টা স্বরূপ একটা মিষ্টির দোকানে জিজ্ঞেস করলাম, এবং যথারীতি কেউই বলতে পারল না। শেষে ওর মামার বাড়ির কথা, ওদের মস্ত গোয়াল আর দুধের ব্যবসা, এই সব কথা বলতে এক বৃদ্ধ, যিনি এতক্ষণ দোকানের বেঞ্চিতে বসেছিলেন, বললেন, আরে আরে ও তো বলছে মানে হারান ঘোষের ভাগ্নির কথাটা, তো বুঝলি? কথাটা শোন কেন একবার। বাবু শোনেন, ওর বাড়িটা হচ্ছে কাছে, হ্যাঁ, উত্তর দিকটাতে আপনি সোজা চলে যাবেন, সোজা। ডান দিক বাঁ দিক করবেন নি যেন। হ্যাঁ, কয়েকটা তাল গাছ পড়বে, বড় বড় তাল গাছ। তারপরে প্রথম যে বাড়িটা, একেবারে প্রথম বাড়িটাই হচ্ছে গিয়ে ওই হারান ঘোষের বাড়ি। যাক বাবা, এতক্ষণে বোধহয় বিধি সহায় হলো। ওনাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেলাম। তাল গাছগুলোকে দেখে মনে পড়ল এরই একটাতে সাদা কাপড় জড়িয়ে ভয় দেখিয়েছিল অরূপ। সেটা ভাবতেই নিজের মনেই হেসে উঠলাম। দুরু দুরু বুকে আরো খানিকটা এগিয়ে গেলাম। মনের মধ্যে তখন ধুকপুকানি হচ্ছে। এতদিন পর সবরীকে কেমন দেখতে হয়েছে কে জানে। আজ আর নিশ্চয়ই বেলি ফুলের মালা পরে না সে। বয়স তো আর কম হলো না। আমার মতোই হয়তো সেও। এসব ভাবতে ভাবতেই সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম।
তারপরে ওই মস্ত গোয়াল, কতগুলো গরু বাঁধা রয়েছে। বুঝলাম এটাই নিশ্চয়ই শবরীর মামার বাড়ি। কিন্তু হুট করে গিয়ে কি বলবো, কিভাবে যাব, এত শত ভাবছি, হঠাৎই সজোরে একটা ঢিল এসে কপালে লাগলো। আহ! সামলাতে পারিনি, বেশ খানিকটা কেটে গেল। দরদর করে রক্ত বেরোচ্ছে। সামনে তাকাতেই দেখি সেই পাগলি যাকে আসার সময় দেখেছিলাম। আদলা ইট ছোড়বার উপক্রম করে রীতিমতো নাজেহাল করে ছেড়েছিল আমাকে আর অরূপকে। কেন মরতে এসেছিস? কেন মরতে এসেছিস? হ্যাঁ, কেমন লাগে দেখ। আর মারবি? আর মারবি মুখে? হ্যাঁ, আর মারবি? পাগলি তখন একেবারে উদ্ভ্রান্তের মতো লাফালাফি করছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বেশ ভালো মতোই লেগেছে আমার, রাগে গা রিরি করছিল আমার। এইভাবে জব্দ হতে হবে জানলে। ভাত দিবি বলেছিলি না? কই দিলি? হ্যাঁ, কই দিলি? হ্যাঁ, সব শালা শয়তান, কেউ ভালো না, কেউ ভালো না, সব শয়তান, সব শয়তান। এলেই মারবো, সব কটাকে মারবো, সব কটাকে। পাগলের প্রলাপ হলেও ভাবলাম সত্যি তো, একে এভাবে প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক হয়নি আমার। আগেরবার বলেছিলাম বটে যে ভাত দেব, তাই বলে সেটা মনে রেখে হেনস্থা করবে এভাবে? রুমাল দিয়ে মাথা চাপা দিয়েছি, রক্তে লাল হয়ে গেছে আমার সাদা রুমাল। কোনো মতে বললাম, তোমার মতো পাগলিকে যারা রাস্তায় ফেলে রেখে দেয় তারাও কম পাগল নয়। তোমাকে পাগলা গারদে না পরিচিত দেখো। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? আয় আয় আয়, ধরবি আয়, হ্যাঁ আয়, ধরবি আয়। এ বাড়ির কেউ পারেনি, তুই কি পারবি রে? তুই কি পারবি? থমকে গেলাম। এ বাড়ির মানে? পাগলি কোন বাড়ির কথা বলছে? এটা যদি হারান ঘোষের বাড়ি হয় আর পাগলি যদি ওই বাড়ির কথাই বলে, তবে আমি মেলাতে পারছিলাম না ওর কথাগুলো। কিরে কিরে, যাবি নাকি নাকি আবার মারবো? হ্যাঁ, যাবি তুই? আচ্ছা শোনো, আমি বলে যেই না এক পা বাড়িয়েছি অমনি একেবারে হুড়মুড় করে তেড়ে এলো। ফেনা ভাতও দেয় না ওরা, কেউ কেউ দেয় না, খালি মারে, মারে মুখে, খালি মারে। বলতে বলতে চিৎকার করে উঠল সে। সে কি তীব্র আক্রোশ! কিন্তু ক্রমশ দেখলাম সেই আক্রোশ পর্যবসিত হচ্ছে এক বুক ফাটা আর্তনাদে। একটু পরেই হাউ হাউ করে কেঁদে ফেলল। আমার এত খারাপ লাগলো দেখে যে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আহা, বেচারিকে হয়তো খেতেও দেয় না কেউ। কপালের ক্ষতটা ক্রমশ আমি ভুলতে বসেছি। এবারে আর রাগ নয়, মায়া হচ্ছে ওকে দেখে। কাঁদতে কাঁদতে দেখলাম এগিয়ে এলো সে, আর আমার ভয় করছে না। ওর চোখেও দৃষ্টি পরিবর্তন হয়েছে। উদ্ভ্রান্ত চেহারায় এক রাশ মায়া এসে ভর করল মনে হয়। আমার দিকে তাকিয়ে পরম মমতায় বলে উঠল, হ্যাঁ রে, তোর খুব বুঝি লেগেছে? হ্যাঁ, কেন যে এমনটা হয়? খালি সবাইকে মারতে ইচ্ছে করে, বড্ড লেগেছে না রে? হ্যাঁ। আমি বললাম, না না, কিন্তু তুমি যে এরকম ঘুরে বেড়াও, তোমার ঘরদোর নেই? ছিল তো, তাই দিয়েছে সবাই। আবার সেই উদ্ভ্রান্ত দৃষ্টি, চোখ মুখ ঘুরছে ওর। এখন অবশ্য পাগলি একটু শান্ত হয়েছে। কোথায় তোমার বাড়ি? পাগলি হারান ঘোষের বাড়ির দিকে তাকিয়ে বলল, ওই তো। মানে? ও তো হারান ঘোষের বাড়ি। হ্যাঁ তো, ওটাই বাড়ি আমার। কিন্তু সে কি করে হয়? তুমি ওই বাড়ি? ওই বাড়ির মেয়েটাকে বিয়ে দিল, তারপর বরটা মরে গেল, সবাই মিলে তাইরা দিল। কোন মেয়ের কথা বলছো তুমি? ওদের ভাগ্নি রে। বলি হা হা করে হাসতে লাগলো পাগলি।
হয় হয় শুভু শুভু শুভুর কথা বলছি রে, শুভু। আমার বুকটা ধরাস করে উঠল। শুভু মানে ও কি শবরীর কথা বলছে নাকি? আমি প্রায় ধমকে উঠলাম, এই চুপ করো, কি যাতা বলছো? শবু মানে কি? হারান ঘোষের ভাগ্নি শবরী? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ ঠিক, ওই নাম। কিন্তু কিন্তু আজকাল কেউ আর ওই নামে ডাকে না তো। বলেই তারস্বরে আবার হাসতে শুরু করলো পাগলি। বর মরলা, শুভকে তাড়ালো। সব কটা শয়তান। এ কি পাগলের প্রলাপ নাকি অন্য কিছু? ও যা বলছে তা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই পাগলি এত জানলো কি করে? কে ও? জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি এত খবর পেলে কোত্থেকে? ও বাড়ির সাথে তোমার কি সম্পর্ক? উত্তর পেলাম না। তার আগে এক দঙ্গল ছেলে হঠাৎ বলতে বলতে খেপাতে লাগলো তাকে। অত্যন্ত বিরক্ত করতে করতে ঢিল ছুটতে লাগলো ক্রমাগত। পাগলিরও রোগ চেপে গেল। সে ছুটে বেরিয়ে ওদের তাড়া করলো। সবকিছু কেমন তালগোল পাকিয়ে গেল আমার। পাগলির কথা যদি সত্যি হয়, শুভু মানে শবরীর জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমি কিনা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেবে এত পুলকিত হয়ে ওর সাথে দেখা করতে চলে এসেছি। কি করব, কি বলবো দেখা হলে? ওর কাছে আজন্ম অপরাধী হয়ে গেলাম যে আমি। শেষ দিন ওর সাথে দেখা করতে চেয়েও পারিনি। স্বার্থপরের মতো চলে এসেছিলাম। এতদিন পর সবটা শুনে মনে হচ্ছে কেন যে সত্যি ওকে আমার সাথে নিয়ে এলাম না। হঠাৎ এক বয়স্ক লোক আমাকে দেখতে পেয়ে দৌড়ে এলেন। আরে কি যা 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 মাথা ফাটাইছেন যে? আরে বাবা রে, বলে নিশ্চয়ই ওই বেলা খেপির কাজ। মানে? আমি জিজ্ঞেস করতেই আমাকে প্রায় তিরস্কার করে উঠলেন। আরে নিশ্চয়ই খেপাইছেন তাকে। বলি দরকারটা কি ছিল মশাই? হ্যাঁ, দরকারটা কি ছিল? আরে হারান্দাটাকেও বলি হারি মশাই, হ্যাঁ, কেন যে পাগলা গারদে রাখে নাই ওয়াকে কে জানে। তবে ওয়ার আর দোষটা কি? বয়স তো আর কম হইল না। হারান ঘোষ? হ হারান ঘোষ, ওই পাগলি ওই হারান্দার ভাগ্নি বটে। বেলা ভালো নামটা কি ছিল জানো? কিন্তু ও যে বলল। কি বলল? নিশ্চয় গল্প শুনাইছে যে ওই বাড়ির মেয়ের বিয়ে হয়ে বরকে মাইরেছে আর মেয়েটাকে তাড়াইছে, এইসব গল্প তো। আরে সে মেয়ে তো নিজে মাথা খারাপ হয়ে নিজের গল্প নিজেই ভুলেছে। ভাবে সে বোধহয় অন্য কোনো মেয়ে। পাগলের চিন্তাধারা মোচায়। আরে বটটা তো লাইনে মাথা দিল আর ইয়ার মাথাটা বিগড়েল। যাকে ছাড়েন, বলি আপনি এদিকে আসেন। বলি ওই যে সামনে ডাক্তার বসে, হ্যাঁ, আরে ফ্যাটটিটা বাঁধতে হবে তো নাকি কপালটাতে। আমার আর শোনার মতো অবস্থা ছিল না। ততক্ষণে আমার চোখ পড়েছে কুঁড়ে ঘরের পাশেই একটা শুকনো মালা পড়ে আছে, বেলি ফুলের মালা। সবরই মানসিক ভারসাম্য হারাতে পারে, কিন্তু বেলি ফুল এখনো ভালোবাসে, ঠিক আগের মতোই। আমার পা দুটো টলটল করছে এবার। কিছুতেই 25 বছর আগের সেই প্রাণোচ্ছল বালিকাটির সাথে আজকের এই মানুষটাকে মেলাতে পারছি না। মেলানো সম্ভব নয়। কোথায় গেল তার সেই অমায়িক হাসিখানা? একেবারে উড়িয়ে যাওয়া খয়াটে একটা চেহারা। সবরই যে হারিয়ে গেছে একেবারেই। না, আর আমি জানতে চাই না কিছু। সবরীর সামনে দাঁড়াতেই পারবো না আর। কপালের কাটা জায়গাটায় হাত বুলোতে বুলোতে ভাবছি, আসল ক্ষত তো শরীরের বাইরে নয়,
আসলে মনের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার বোধহয় কোনো ওষুধ নেই। অন্তত প্রায়শ্চিত্ত স্বরূপ থাকুক আজকের এই ক্ষতস্থান। ঝরুক রক্ত যত ঝরবার। পিছনে ফিরতেই দেখি পশ্চিম দিকে সূর্য অনেকটা হেলে পড়েছে। সেদিকে তাকাতেই মনে হলো এমন করুণ সূর্যাস্ত আমি আগে কখনো দেখিনি। কোথায় যেন একটা বিষাদের সুর অস্তরাগের সাথে মিশে যাচ্ছে দিগন্তপুরে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।